বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026 এবং 27 এবং এই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচারটা শুরু করা যাক। দেখো, লেকচারের শুরুতেই তুমি শিরোনাম দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমার শিরোনামের বিষয়টা হচ্ছে রেচন প্রক্রিয়া। তো এখানে চিত্র দেখেই বুঝতে পারছো যে এটা একটা কিডনির বা বৃক্কের চিত্র। তাহলে আজকে আমাদের যে মূল আলোচনাটা হবে সেই আলোচনা হবে রেচন প্রক্রিয়া নিয়ে। এসএসসি বায়োলজি এসএসসি বায়োলজি বইয়ের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে এই রেচন প্রক্রিয়া চ্যাপ্টারটা অনেক ছোট, তবে অনেক ইন্টারেস্টিং, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে এবং এমসিকিউতে আসে। তাহলে বুঝতেই পারছো যে এই অধ্যায়টা অনেক ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাহলে শুরুতেই আমরা এই অধ্যায়ে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার উপর একটু আলোকপাত করা যাক। আমি কিন্তু এখানে লিখে রেখেছি, দেখো আমি পড়বো এখানে। এই অধ্যায় শেষে আমরা যেগুলো জিনিস জানতে পারবো যে রেচন জিনিসটা কি, রেচন তন্ত্র কি, বৃক্কের গঠন, বৃক্ক কি কি জিনিস নিয়ে গঠিত হয়, নেফ্রন জিনিসটা কি, নেফ্রন অনেকগুলো নেফ্রন মিলে আসলে কি তৈরি হয়, অসমো রেগুলেশন জিনিসটা কি, বৃক্কে পাথর বা কেন হয়, এবং ডায়ালাইসিস জিনিসটাই বা কি। তাহলে এতগুলো জিনিস আমরা কিন্তু এই চ্যাপ্টার পড়লে অবশ্যই জানতে পারবো। তাহলে শুরুতে আমরা আসলে আলোচনা করব হচ্ছে রেচন জিনিসটা কি। দেখো, রেচন জিনিসটা করতে গেলে যেটা আমাকে জানতে হবে যে আমরা প্রাণী হিসেবে আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক ধরনের খাবার খেয়ে ফেলি। যেমন ধরো আমি যদি শর্করার কথাই বলি, যে আমরা যেহেতু বাঙালি আমরা ভাত একটু বেশি খাই, তাহলে আমরা যখন খাবারটা খাই, প্রাণীরা যখন খাদ্য খাই, এই খাদ্যটা কিন্তু শর্করার যে সরলতম উপাদানটা সেই উপাদানটা কিন্তু আসলে গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে আমার গ্লুকোজ। তাহলে খাবারের অংশটা আসলে ভেঙে সরলতম যে উপাদানটা আছে সেটা হচ্ছে গ্লুকোজে চলে আসলো, শর্করার উপাদানটা। এই শর্করার যে গ্লুকোজের যে উপাদানটা এটা কিন্তু একটা কোষে চলে যাবে। দেখো, একটা কোষের ভিতরে যাবে এবং কোষের ভিতরে গিয়ে দুইটা জিনিস তৈরি হবে। কয়টা জিনিস তৈরি হবে? দুইটা জিনিস তৈরি হবে। একটা জিনিস তৈরি হবে আমাদের শক্তি, একটা জিনিস কি তৈরি হবে? শক্তি। এবং আরেকটা জিনিস তৈরি হবে আমাদের বজ্র। তাহলে দেখো, আমি যখন খাবার খেলাম তখন এই খাবার জিনিসটা ফাইনালি ভেঙে কোষের মধ্যে দুইটা জিনিস তৈরি হলো। একটা হলো শক্তি তৈরি হলো, যে শক্তিটা আমি কথা বলি, আমি চলাফেরা করি, আমি কাজ করি। ঠিক আর একটা জিনিস হলো বজ্র পদার্থ। তাহলে আমার এই মানব দেহকে আসলে একটা কারখানার সাথে তুলনা করা যেতে পারে। দেখো, কারখানার ভিতরে যখন কোনো কিছু উৎপাদন করতে চাও, তো সেখানে দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে ভালো জিনিস আর একটা হলো খারাপ জিনিস। ধরো একটা চিনির কারখানার কথা বলি, সেখানে আমি ভালো প্রোডাক্ট হিসেবে সেখান থেকে চিনি পাচ্ছি এবং বজ্র পদার্থ কিন্তু পাচ্ছি। তা আমাদের দেহের মধ্যেও খাবার থেকে দুইটা জিনিস পাচ্ছি, একটা হলো শক্তি আর একটা হলো বজ্র। তো এই বজ্র যেহেতু বুঝতেই পারছো ক্ষতিকর পদার্থ, এই বজ্রগুলো আসলে আমাদের দেহ থেকে বের করে দিতে হবে। তবে এই বজ্রটা যদি নাইট্রোজেন ঘটিত কোনো বজ্র পদার্থ হয়, তাহলে এই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো আমার দেহের ভিতর থেকে যে প্রক্রিয়া এটা আসলে বের হয়ে যাবে তাকে বলবো আমরা হচ্ছে রেচন প্রক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো যে রেচন প্রক্রিয়া জিনিসটা কি। রেচন জিনিসটা কি বললাম? রেচন একটা জৈবিক প্রক্রিয়া, যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে আমার দেহের ভিতর থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো বের হয়ে যায়। কথা ক্লিয়ার কিনা? কি বললাম? নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। তাহলে দেখো, আমি যদি বলি যে রেচন জিনিসটা কি, যে রেচন মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহের বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যায়। সহজ কথায় যদি বলি যে আমার দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, তাকে বলতেছি আমরা হচ্ছে রেচন। ওকে, তাহলে এই যে রেচনের কথা বললাম যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, আসলে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ জিনিসগুলো কি? দেখো, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের কথা যদি বলি, যে যে রেচন পদার্থ বলতে বলছি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, সেই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের মধ্যে রয়েছে আমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিন। দেখো তাহলে কি কি আছে? ইউরিয়া, নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থগুলো তার মধ্যে আছে আমার ইউরিয়া, এরপর আছে আমার ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এবং আছে আমার ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন।
তাহলে এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন এইগুলো হচ্ছে আমার নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, অর্থাৎ এই সমস্ত উপাদানের মধ্যে অবশ্যই কি আছে, নাইট্রোজেন আছে। এবার দেখো, আহ আমি কিন্তু এখানে একটা লিখে রাখছি যে রেচন পদার্থ কি। একটু আগে আমি সংজ্ঞা বললাম যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো আসলে আমার রেচন পদার্থ। সো রেচন পদার্থের যে আহ উপাদানগুলো, তার মধ্যে প্রায় 95% আছে কি বলতো, পানি। তাহলে 95% আছে আমার কি, পানি। নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ, তার মধ্যে শতকরা 95%ই হচ্ছে আমার পানি, এবং বাকি যে 5% আছে সেগুলো আছে কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এবং কিছু পরিমাণ কি আছে বলতো আমার, খনিজ লবণ। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যে মূত্র ত্যাগ করি, এই মূত্রের বর্ণটা কেমন। মূত্রের বর্ণটা হচ্ছে হালকা হলুদ। তাহলে এবার মূত্রের বর্ণ কেমন, আমাদের যে মূত্রের বর্ণটা, এই মূত্রের বর্ণটা হচ্ছে হলুদ, হালকা হলুদ বর্ণ, হালকা হলুদ বর্ণ। এখন প্রশ্ন হলো যে আমাদের মূত্রের বর্ণ কেনই বা হলুদ হবে। এর কারণ হলো আমাদের মূত্রের মধ্যে ইউরোক্রোম, ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে। ইউরোক্রোম, ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে। এই রঞ্জক পদার্থের কারণেই মূলত আমাদের মূত্রের বর্ণটা কি হয়, হলুদ হয়ে যায়। তাহলে আমাদের রেচন পদার্থ কি বলে, নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ গুলো আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিছু পরিমাণ খনিজ লবণ, এগুলো আমাদের বজ্র পদার্থ। এছাড়া বাকি 95% আছে আমার হচ্ছে পানি, এবং মূত্রের মধ্যে হালকা হলুদ বর্ণের একটা তরল পদার্থ আছে, তার নাম হচ্ছে ইউরোক্রোম, যার কারণে আমাদের মূত্রের বর্ণটা কি হয়, হলুদ হয়। আশা করি তোমরা রেচন পদার্থ, রেচন পদার্থ সম্পর্কে খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো, আমাদের প্রস্রাবের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পায়, আবার কোনো কোনো সময় ক্ষারের পরিমাণটা বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো যে আমাদের দেহের ভিতরে, মূত্রের ভিতরে রেচন পদার্থের অ্যাসিডের পরিমাণটা কখন বৃদ্ধি পাবে। আমরা যদি আমিষ জাতীয় খাবার খাই, খেয়াল করো, আমিষ জাতীয় খাবার, আমরা যদি আমিষ জাতীয় খাবার খাই, আমিষ জাতীয় খাবারের মধ্যে কি আছে, ধরো মাছ, এরপর কি আছে, মাংস, এরপর ডাল, হ্যাঁ। তো এই আমিষ জাতীয় খাবার যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ করে ফেলি, তাহলে আমাদের মূত্রের বর্ণটা কিন্তু, মানে মূত্রের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বৃদ্ধি পায়, অর্থাৎ আমিষ জাতীয় খাবার খেলে আমাদের মূত্রে অম্লতা বৃদ্ধি পায় বা অ্যাসিডিটি বৃদ্ধি পায়। এবার খেয়াল করো, তাহলে ক্ষারীয় মূত্রের কখন সৃষ্টি হবে বলে, ক্ষারীয় মূত্রের সৃষ্টি হবে তখনই যখন আমরা শাকসবজি খাবো, মানে ফলমূল এবং তরি তরকারি খাবো। ফলমূল ও শাকসবজি যদি আমরা খাই, শাকসবজি, তাহলে ফলমূল এবং শাকসবজি যদি খাই, তাহলে আমাদের মূত্রের মধ্যে ক্ষারীয় প্রবণতা বৃদ্ধি পাবে, তাহলে ক্ষারীয় মূত্রের সৃষ্টি হয়। ওকে, তাহলে আমিষ জাতীয় খাবার খেলে মূত্রের মধ্যে অ্যাসিডিটি বৃদ্ধি পায়। এখন কেন অ্যাসিডিটি বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি যে আহ, আমিষের যে প্রোটিন বা আমিষ যা দিয়ে তৈরি হয়, তার সরলতম যে উপাদানটা, তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ আমিষকে যদি ভাঙি, প্রোটিনকে যদি ভাঙি, তাহলে আমি কিন্তু পাবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পাবো। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। তার আমিষ জাতীয় খাদ্যের যে সরলতম উপাদান, সেই সরলতম উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটা কিন্তু অ্যাসিড। তাহলে তুমি আমিষ খাওয়ার অর্থই হচ্ছে তুমি অ্যামাইনো অ্যাসিডটা বেশি বেশি গ্রহণ করতেছো, যার ফলে তোমার মধ্যে কি বৃদ্ধি পেলো, অম্লতা বৃদ্ধি পেলো। বিপরীত পক্ষে তুমি যদি ফলমূল বা শাকসবজি জাতীয় খাবার খাও, তাহলে তোমার ক্ষারীয় মূত্রের সৃষ্টি হবে। ওকে, এবার দেখো যে রেচন তন্ত্র জিনিসটা কি। আমরা রেচন নিয়ে আলোচনা করলাম, রেচন পদার্থ নিয়ে আলোচনা করলাম। এবার দেখবো আমরা রেচন তন্ত্র জিনিসটা কি। আচ্ছা, রেচন তন্ত্র হলো, তন্ত্র সবসময় বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। তন্ত্র সবসময় বৃহৎ অর্থে, অর্থাৎ তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ থাকে। তুমি চিন্তা করো তো, আমরা যখন রক্তের চ্যাপ্টার পড়েছিলাম, তখন সেখানে ছিল কি, হৃৎপিণ্ডের সাথে সেখানে হৃৎপিণ্ড ছিল,
সেখানে আমার ধমনী ছিল, এখানে আমার শিরা ছিল, আমার কৈশিক জালিকা ছিল। এইগুলো ছিল আমার হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের অংশ। তার মানে অনেকগুলো অঙ্গ কিন্তু আসলে ওই তন্ত্রের সাথে জড়িত ছিল। ঠিক অনুরূপ ভাবে এখানে আমি যখন রেচন তন্ত্রের কথা বলছি, তখন রেচন প্রক্রিয়ার সাথে আসলে অনেকগুলো কি থাকে, অঙ্গ জড়িত থাকে। আচ্ছা, কি কি অঙ্গ জড়িত থাকে এবার একটু দেখো যে এই চিত্রের ভিতরে দেখো যে আমাদের দেহের ভিতরে আসলে দুইটা বৃক্ষ আছে। এই যে রেচন কথা বলতেছি না, যে রেচন জিনিসটা কি সেটা তো আমরা জানলাম। রেচন আসলে রেচনের যে প্রধান অঙ্গটা, রেচনের যে প্রধান অঙ্গ তার নাম হচ্ছে বৃক্ক। তাহলে রেচনের প্রধান অঙ্গ কোনটা? রেচনের প্রধান অঙ্গ, প্রধান অঙ্গটা হলো আমার বৃক্ক। এখন কথা হলো মানব দেহে আসলে কয়টা বৃক্ষ আছে এবং বৃক্ষের অবস্থানটা কোথায়? আমাদের উদর গহ্বরের ঠিক ভিতরে পৃষ্ঠীয় দিকে কিন্তু আমাদের দুইটা বৃক্ষ আছে। তাহলে মানুষের বৃক্ষটা দেখতে আসলে কি কি দেখা যায়? দেখো, সিমের বিচির মতো এরকম মানব দেহে দুইটা বৃক্ষ আছে এবং এখান থেকে কিন্তু আমার একটা ইউরেটার বের হবে, ঠিক এখান থেকেও একটা নালী বের হবে ইউরেটার। এইটা হলো আমার মূত্রথলি। তাহলে দেখো যে মানুষের রেচন তন্ত্রের মধ্যে আসলে কি কি আছে? দুইটা বৃক্ক আছে, এটাকে বলতেছি আমরা বৃক্ক, এটাকে বলতেছি আমরা বৃক্ক। তাহলে এক জোড়া কি আছে বলতো? কিডনি আছে। আমার রেচন তন্ত্রের মধ্যে এক জোড়া কিডনি আছে। দেখো এইটাকে বলতেছি আমরা ইউরেটার, ইউরেটার। তাহলে মানব দেহে রেচন তন্ত্রে দুইটা ইউরেটার আছে এবং একটা কি আছে বলতো? থলি, মূত্রথলি। তাহলে বৃক্ক, ইউরেটার এবং মূত্রথলি এগুলো মিলেই মূলত কি হয়? আমার রেচন তন্ত্র গঠিত হয়। আচ্ছা, রেচন তন্ত্র, এখানে একটা চিত্র দেখো যে এখানে ডরসাল অ্যাওয়ার্টা, যার বাংলা হলো মহাধমনী। ডরসাল অ্যাওয়ার্টা কথার অর্থ হচ্ছে মহাধমনী। আর ইনফিরিয়র ভেনা ক্যাভা কথা হচ্ছে হলো নিম্ন মহাশিরা। ঠিক আছে? তাহলে সুপিরিয়র ভেনা কাভা আর ছিল ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা থেকে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার এইটা হলো রেনাল ধমনী, রেনাল শিরা। তাহলে রেনাল ধমনীটার উৎপত্তি হলো কই থেকে? ডরসাল অ্যাওয়ার্টা থেকে। অ্যাওয়ার্টা কথার অর্থই হলো আমার ধমনী। তাহলে অ্যাওয়ার্টা কথার অর্থ হলো কি? ধমনী। তাহলে সেখান থেকে সৃষ্টি হবে কি? রেনাল ধমনী। দেখো, বৃক্কের ইংরেজিতে বলা হয় কিডনি, কিডনি। এছাড়াও আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে কি? রেনাল, রেনাল। মানে বৃক্ককে কিডনি নামে অভিহিত করা হয় অথবা রেনাল নামে অভিহিত করা হয়। তাহলে এইটা হলো রেনাল ধমনী, বৃক্ষের ধমনী। সেটা কই থেকে সৃষ্টি হলো? ডরসাল অ্যাওয়ার্টা থেকে আসলে সৃষ্টি হলো রেনাল ধমনী। আর ইনফিরিয়র ভেনা কাভা, দেখো ইনফিরিয়র ভেনা কাভা থেকে কিন্তু আমার রেনাল শিরার সৃষ্টি হয়েছে। বাকি ইউরেটার দুইটা এবং মূত্রথলি এবং মূত্র নালী। ওকে, তাহলে আমরা রেচন তন্ত্রের ভিতরে কি কি অঙ্গ আছে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং দেখো যে বৃক্কের কথা বললাম যে আমাদের রেচন তন্ত্রের প্রধান যে অঙ্গ, সেই অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক। তাহলে বৃক্ক দেখতে কেমন দেখা যায়? আমি কিন্তু আগে একটু বলছিলাম যে মানব দেহের যে বৃক্কটা, সেই বৃক্কটা অনেকটা সিমের বিচির মতো, সিমের বিচির মতো দেখা যায়। তো বৃক্ষকে যদি একটু দেখি তাহলে কেমন দেখা যাবে দেখো। তাহলে বৃক্ষের এই পাশটা হচ্ছে উত্তল এবং এই পাশটা হচ্ছে অবতল। তাহলে বৃক্ষের যে উত্তল অংশ আর একটা হচ্ছে অবতল অংশ, অবতল অংশের যে ভাঁজটা থাকে, এখানে সুন্দর করে দেখো, আমি যদি এখানে একটা বৃক্ষ অঙ্কন করার চেষ্টা করি, এই যে অবতল অংশের যে ভাঁজ, এই ভাঁজটাকে আমরা বলতেছি হচ্ছে হাইলাম বা হাইলাস। তাহলে এই জায়গাটাতে কিন্তু আসলে আমার অবতল অংশের ভাঁজটাকে বলতেছি হাইলাম অথবা হাইলাস। এবার খেয়াল করো যে বৃক্ষের মধ্যে আসলে কি জিনিসগুলো আছে। আমরা জানি যে বৃক্ষের বাহিরের যে আবরণটা, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আবরণ আছে। সো বৃক্ষেরও কিন্তু একটা পাতলা আবরণ আছে, যে আবরণে আসলে বৃক্ষটা আবৃত থাকে। এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল। তাহলে একদম বাহিরের যে পার্টটা দেখা যাচ্ছে, এই পার্টটাকে বলতেছি আমরা ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। ওকে, ক্যাপসুলের পরের যে অংশটা দেখা যাচ্ছে, এখান থেকে ঠিক এই পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে এই অংশটাকে বলা হয় হচ্ছে
কর্টেক্স। তাহলে এই অংশটার নামটা কি? কর্টেক্স। তাহলে ক্যাপসুলের পরেই হচ্ছে কি? কর্টেক্স। এটার নাম হলো কর্টেক্স। এবার খেয়াল করো যে কর্টেক্সের পর থেকে ঠিক এই পার্ট থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা, এইটাকে বলতেছি আমরা হচ্ছে মেডুলা। তাহলে এই পার্টটা হলো আমার মেডুলা। ওকে। এবং মেডুলার ভিতরে পিরামিড আকৃতির কতগুলো বস্তু দেখা যায়। এই বস্তুগুলোকে বলি আমরা হচ্ছে রেনাল পিরামিড। যেহেতু বৃক্ষের পিরামিড, সুতরাং একে বলবো হচ্ছে রেনাল পিরামিড। তাহলে পিরামিড গুলো দিয়ে দাও, এখানে কয়েকটা পিরামিড দিয়ে দাও। ত্রিভুজ আকৃতির পিরামিড আছে এখানে আমাদের। তাহলে এখানে আমাদের রেনাল পিরামিড অবস্থিত। ওকে। তাহলে এই জিনিসগুলোকে বলতেছে আমরা রেনাল পিরামিড। রেনাল রেনাল পিরামিড। এবার খেয়াল করো, এই রেনাল পিরামিডের পিছনে যে ফাঁকা বড় একটা গহ্বর দেখা যাচ্ছে, এই গহ্বরটাকে বলা হয় পেলভিস। তাহলে পেলভিস হচ্ছে বৃক্ষের গহ্বর। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে পেলভিস কি, বলে বৃক্ষের ভিতরে একটা বড় গহ্বর আছে, এই গহ্বরটার নাম হচ্ছে পেলভিস। তাহলে বৃক্ষের যে গহ্বরটা আছে, এই গহ্বরটাকে বলতেছি আমরা পেলভিস। এবার দেখো, পেলভিসের ভিতরে তো আসলে মূত্র জমা হয়। এখানে কিন্তু মূত্র জমা হয় এবং এই মূত্রটা ফাইনালি আমার এই পথ দিয়ে মূত্রথলিতে গিয়ে জমা হয়। তাহলে যে পথ দিয়ে মূত্রথলিতে যায়, এই পথটার নাম হচ্ছে ইউরেটার। এটার নাম হচ্ছে ইউরেটার। ইউরেটার। ওকে। এখন দেখো, বৃক্ষে কিন্তু একটা নালী পথে রক্ত আসে। তো যে পথে আসলে বৃক্ষের ভিতরে রক্ত আসে, ওই পথটাকে বলি আমরা হচ্ছে রেনাল ধমনী। তাহলে রেনাল ধমনী পথে আসলে রক্তটা আসে, তাহলে এটার নাম হচ্ছে কি? রেনাল ধমনী। এটার নাম হলো রেনাল ধমনী। আর যে পথ দিয়ে বৃক্ক হতে রক্তটা বের হয়ে যায়, এই পথটাকে বলি হচ্ছে আমরা রেনাল শিরা। তাহলে এই পথ দিয়ে রক্ত আসলে বের হয়ে যায়, একে বলতেছি আমরা রেনাল শিরা। রেনাল শিরা। তাহলে খেয়াল করো, যে পথে রক্ত বৃক্কে প্রবেশ করে তার নাম হচ্ছে রেনাল ধমনী, এবং যে পথ দিয়ে বৃক্ক হতে রক্তটা বের হয়ে যায়, এই পথটার নাম হচ্ছে রেনাল শিরা। এখন আর একটা জিনিস আছে, সেটা কি? বৃক্ষের মধ্যে আসলে অনেকগুলো নেফ্রন থাকে। প্রত্যেকটা বৃক্ষের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তাহলে সেই নেফ্রনের একটা অংশ থাকে হচ্ছে কর্টেক্সের ভিতরে, এবং বাকি অংশ থাকে হচ্ছে মেডুলা এবং পেলভিসের ভিতরে। তাহলে আমি যখন নেফ্রনটা আর্ট করব, তখন এর মাথাটাকে দিব আমি কোথায়? কর্টেক্সের ভিতরে। এবং বাকি যে লেজ অংশ আছে, সেই লেজ অংশটা যাবে কোথায়? মেডুলা দিয়ে পেলভিসে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে নেফ্রনের যে মাথা আছে, রেনাল কর্পাসল বলি আমরা, সেই রেনাল কর্পাসল থাকবে হচ্ছে কর্টেক্সের ভিতরে। এবার দেখো, এই যে আমি বলছিলাম যে একটা বৃক্কের মধ্যে কতগুলো নেফ্রন থাকে। একটা বৃক্ষের মধ্যে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। 12 লক্ষ নেফ্রন থাকে। আর রেনাল পিরামিড থাকে কতগুলো? রেনাল পিরামিড থাকে 8 থেকে 12টি। 8 থেকে 12টি আমার রেনাল পিরামিড থাকে। তাহলে এই চিত্র আর্ট করলেই কিন্তু হবে না, চিত্রের নিচে অবশ্যই কিন্তু এখানে লিখতে হবে যে চিত্র। এটা না বললে কিন্তু মার্কস কাটা যাবে। তাহলে চিত্র কি? এটা নেফ্রন, সরি বৃক্ক। এটা হলো আমার বৃক্ক। এখন প্রশ্ন কিন্তু এটা আসে 3 মার্কের জন্য, যে চিহ্নিত চিত্র আঁকো। একটা বৃক্ষের চিহ্নিত চিত্র আঁকো, 3 মার্কস। শুধু চিত্র একে চিহ্নিত করলেই 3 মার্কস। আর যদি বলে যে বৃক্ষের গঠন বর্ণনা করো, তখন কিন্তু আমাকে কিছু কথা বলতে হবে। সেই কথাগুলো কিভাবে বলবো? আহ প্রথমে আমরা যেটা শুরু করতে পারি যে নেফ্রন হচ্ছে মানবদেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, রেচন অঙ্গ। এই সরি বৃক্ষ হচ্ছে মানবদেহের প্রধান রেচন অঙ্গ, এবং এই বৃক্ষের মধ্যে অসংখ্য কি আছে? নেফ্রন আছে। একটা বৃক্ষের একটা পাশ উত্তল এবং অপর পাশটা হচ্ছে অবতল। এই অবতল অংশের যে ভাঁজ থাকে, সেই ভাঁজটাকে বলা হয় হাইলাম বা হাইলাস।
বৃক্কের চারপাশে একটা আবরণ আছে, এই আবরণটাকে বলা হয় হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের পরে যে অংশটা আছে তাকে বলা হয় কর্টেক্স, এবং কর্টেক্সের পরে যে স্তর আছে তাকে বলা হয় হচ্ছে মেডুলা। এবং এই মেডুলার ভিতরে 8 থেকে 12টি রেনাল পিরামিড অবস্থান করে। একটা বৃক্কের ভিতরে বড় একটা কি আছে বলতো, গহ্বর আছে। এই গহ্বরটাকে বলা হয় পেলভিস। এই পেলভিসের মধ্যে মূত্র জমা হয়, এবং এই মূত্রটা পেলভিস থেকে যে নালী পথে মূত্রথলিতে মূত্রটা আসে তাকে বলি আমরা ইউরেটার। তাহলে বৃক্কের অবতল অংশের যে ভাঁজ সেখানে বলছিলাম হচ্ছে হাইলাম বা হাইলাস, এবং এখান থেকে কিন্তু আসলে ইউরেটার এবং রেনাল ধমনী এবং রেনাল শিরার উৎপত্তি। তো বৃক্কের মধ্যে যে পথে রক্তটা প্রবেশ করে তাকে বলি আমরা রেনাল ধমনী, এবং যে পথ দিয়ে আসলে রক্তটা বের হয়ে যায় তাকে বলি আমরা রেনাল শিরা। এই তো, এই কথা বললেই কিন্তু তুমি 3-এ 3 পেয়ে যাবা। তাহলে এবার খেয়াল করো যে বৃক্ষের গঠন কিন্তু আমরা পড়ে ফেলছি। বৃক্ষের গঠন, তাহলে এখন বৃক্ষের গঠনের পর আমরা এবার যাব হচ্ছে নেফ্রনের গঠন। নেফ্রন জিনিসটা কি? নেফ্রন হলো বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী যে এককটা আছে তাকে বলি হচ্ছে আমরা নেফ্রন। তাহলে নেফ্রন জিনিসটা কি? নেফ্রন হলো বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী একককে বলা হবে নেফ্রন। তাহলে অনেকগুলো নেফ্রন মিলেই কিন্তু আসলে একটা বৃক্ষ গঠন করে। এবং ওই বৃক্ষ যদি কাজ না করে, সরি, নেফ্রনটা যদি কাজ না করে তাহলে কিন্তু ওই নেফ্রনের কোনো দাম নাই। তাহলে তাকে গাঠনিক উপাদান তো হতেই হবে এবং তাকে কার্যকরী হতে হবে, কাজ করার সামর্থ্য থাকতে হবে, তখন তাকে বলবো আমরা হচ্ছে নেফ্রন। তাহলে চলো এই পর্যায়ে নেফ্রনের গঠনটা পড়ে নেওয়া যাক। আচ্ছা, নেফ্রন হলো মানব দেহের যে বৃক্ষ আছে সেই বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী একক। এই কথাটা আমরা একটু আগেই বলছিলাম যে নেফ্রন হলো বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী একক। এখন কথা হলো যে এই নেফ্রনের মধ্যে কি কি জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বৃক্ষের আসলে প্রধানত দুইটা অংশ আছে, দুইটা অংশ। তাহলে বৃক্ষের অংশ হচ্ছে দুইটা। একটাকে বলতেছি আমরা হচ্ছে রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল, কর্পাসল। আচ্ছা, একটা হলো রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউলস, রেনাল টিউবিউলস। তাহলে একটা নেফ্রনের মূলত দুইটা অংশ থাকে। একটা অংশকে বলি আমরা রেনাল কর্পাসল আর একটাকে বলি আমরা রেনাল টিউবিউলস। আচ্ছা, রেনাল কর্পাসলের অপর নাম হচ্ছে মালপিজিয়ান বডি অথবা মালপিজিয়ান অঙ্গ, অর্থাৎ একটা নেফ্রনের মাথার যে অংশটা সেই অংশটাকে বলি আমরা রেনাল কর্পাসল। অর্থাৎ এখান থেকে শুরু করে আমি যদি বলি যে একটু দেখানোর চেষ্টা করি, এই পার্টটা হচ্ছে আমার রেনাল কর্পাসল এবং এই নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে বলা হয় রেনাল টিউবিউলস। তাহলে রেনাল কর্পাসলের মধ্যে আসলে কি জিনিসটা আছে দেখো। রেনাল কর্পাসলের মধ্যে এই পেয়ালার মতো, ঠিক পেয়ালার মতো যে অংশটা দেখা যাচ্ছে এই অংশটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। দেখো, আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে ক্যাপসুল কথার অর্থই হচ্ছে আবরণ। তাহলে এই আবরণটা কাকে আবৃত করে রাখছে? এরা আবৃত করে রাখছে এর ভিতরে এই জালের মতো পেঁচানো যে অংশ, এগুলোকে বলা হয় কৈশিক জালিকা। এই কৈশিক জালিকাগুলোকে আবৃত করে রাখে হচ্ছে এই ক্যাপসুলটা। তো বোম্যান্স ক্যাপসুল কেন নামকরণ করা হলো? প্রশ্ন হলো বোম্যান্স ক্যাপসুল বা কেন হলো? বিজ্ঞানী বোম্যান্স সর্বপ্রথম এই ক্যাপসুলটা আবিষ্কার করে, বিধায় তার নাম অনুসারে এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। সো এটা হলো আমাদের বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। ওকে, বোম্যান্স ক্যাপসুলের ভিতরে যে জালের মতো অংশ দেখা যাচ্ছে যেটাকে বলছিলাম আমরা কৈশিক জালিকা, আসলে এখানে 50টার মতো কৈশিক জালিকা থাকে, এদেরকে একত্রে বলা হয় গ্লোমেরুলাস। তাহলে এই পার্টটার নাম হচ্ছে আমার গ্লোমেরুলাস। কথা কি বুঝতে পারছো? তাহলে বৃক্ষের বোম্যান্স ক্যাপসুলের ভিতরে যে অনেকগুলো কৈশিক জালিকা আছে 50টার মতো, তাদেরকে সামগ্রিকভাবে বলা হয় হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এই রেনাল কর্পাসলের মধ্যে মূলত এই দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এখন খেয়াল করে দেখো যে রেনাল টিউবিউলস এর মধ্যে কি আছে। রেনাল টিউবিউলস এর মধ্যে নিচে এইটুকু একটা নালী, এখানে একটা ইউ আকৃতির একটা নালী এবং এখান থেকে এই পর্যন্ত একটা নালী,
আর এটা পৃথকভাবে আলাদা একটা নালী আছে, যে নালীর সাথে আসলে অনেকগুলো নেফ্রন সংযুক্ত অবস্থায় থাকে। তাহলে এই যে নালীটা, দেখো নালী আর নালিকার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। নালীটা সেটা বড় অর্থে ব্যবহৃত হয়, আর নালিকা জিনিসটা ছোট অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা বাংলায় পড়ি পুস্তক, পুস্তিকা। পুস্তকটা হচ্ছে বড় বইকে বোঝানো হয়, আর পুস্তিকা হচ্ছে বড় বইয়ের ছোট একটা সংস্করণটাকে বলা হয় হলো পুস্তিকা। তো অনুরূপ ভাবে এখানে বড় নালীর ছোট একটা অংশ, এবং এইটা কার নিকটবর্তী? এটা হলো আমার বোম্যান্স ক্যাপসুলের নিকটবর্তী। সো এটাকে বলবো আমরা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। এটাকে বলতেছি কি? নিকটবর্তী পেঁচানো নালিকা। কথা কি বোঝা গেছে? পেঁচানো নালিকা। এবার খেয়াল করে দেখো, একে এই নিকটবর্তী পেঁচানো নালিকাকে ইংরেজিতে বলা হয় পিসি, মানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস। এবার খেয়াল করো, এই নালীটা ইউ আকৃতির, ইউ এর মতো শেপ, যদি ইউ এর মতো শেপ হয়, এই নালীটার নাম হচ্ছে হেনলি লুপ, লুপ অফ হেনলি বা হেনলির লুপ। এখানেও কিন্তু আসলে হেনলি আর কেউই না, এটা হচ্ছে বিজ্ঞানী হেনলি। সো তার নাম অনুযায়ী বলা হয় হেনলির লুপ। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বারবারই আসে যে হেনলি লুপের আকৃতি কেমন। হেনলি লুপের আকৃতি হচ্ছে ইউ আকৃতির। ওকে, এবার খেয়াল করে দেখো তো, হেনলি লুপের পরে আরো একটা নালিকা আছে, যে নালিকাটা বোম্যান্স ক্যাপসুল থেকে অনেক দূরে, যার কারণে একে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা। একে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে রেনাল টিউবিউলস এর তিনটা পার্ট আছে। একটা হলো বোম্যান্স ক্যাপসুলের কাছাকাছি থাকে, যাকে বলি আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা। আর একটা নালিকা আছে ইউ আকৃতির, যাকে বলা হয় হেনরির লুপ, লুপ অফ হেনলি। আর একটা দেখো, যে হেনরি লুপের পরবর্তী অংশ, যেটা কিনা সংগ্রাহী নালীর সাথে যুক্ত থাকে এবং বোম্যান্স ক্যাপসুল থেকে অনেক দূরে অবস্থিত, যার কারণে একে বলা হয় দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে এই নালীটার নাম কি, যে নালীটা আসলে নেফ্রনের সমস্ত নেফ্রন গুলো আসলে এই নালীটার সাথে সংযুক্ত থাকে? এর মানে কি, এখানে একটা নেফ্রন আছে, এখানে নেফ্রন আছে, এখানে নেফ্রন আছে, অনেকগুলো নেফ্রন কিন্তু এর সাথে সংযুক্ত অবস্থায় থাকে। একে বলি আমরা সংগ্রাহী নালী বা সংগ্রাহক নালী। একে বলি আমরা সংগ্রাহক নালী। বুঝতে পারছি আমরা সবাই? তাহলে সংগ্রাহক কেন হলো? এ কি সংগ্রহ করে? এ হচ্ছে নেফ্রনের কাছ থেকে মূত্র সংগ্রহ করে। এই মূত্র সংগ্রহ করে সে কি করে? পেলভিসের ভিতরে দিয়ে দেয়, আর পেলভিস থেকে ইউরেটার হয়ে ফাইনালি আমার মূত্রথলিতে চলে যায়। ওকে, এবার দেখো, তোমাকে যদি এটা পরীক্ষায় কয় মার্কের জন্য আসে? পরীক্ষায় আসে আমার 3 মার্কের জন্য। 3 মার্কের জন্য আমার পরীক্ষায় আসে যে নেফ্রনের গঠন আলোচনা করো। তাহলে শুরুতে আমি কি লিখবো? দেখো এখানে আহ নেফ্রন জিনিসটা কি আগে বলে ফেলি, যে নেফ্রন হচ্ছে বৃক্ষের গাঠনিক এবং কার্যকরী একক, এবং এটা হচ্ছে বৃক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গের মধ্যে অন্যতম। তাহলে এখানে নেফ্রনকে প্রধানত 2টা অংশে ভাগ করা যায়। একটাকে বলি আমরা রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি অথবা মালপিজিয়ান অঙ্গ। এই মালপিজিয়ান অঙ্গ আবার 2টা অংশ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে পেয়ালার মতো যে অংশটা, সেটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। এবং এখানে গ্লোমেরুলাস থাকে কতগুলো? 50টার মতো গ্লোমেরুলাস পাওয়া যায়। আর রেনাল টিউবিউলস মূলত 3টা অংশ নিয়ে গঠিত, একটাকে বলি নিকটবর্তী পেঁচানো নালিকা, আর একটা হেনরি লুপ, আর একটাকে বলি দূরবর্তী পেঁচানো নালিকা। এবং এই নেফ্রনটা যে নালীর সাথে সংযুক্ত থাকে সেই নালীকে বলি আমরা সংগ্রাহী নালী বা সংগ্রাহক নালী। একটা বৃক্ষের মধ্যে নেফ্রনের সংখ্যা কত? 10 থেকে 12 লক্ষ নেফ্রন। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে মানব দেহে কতগুলো নেফ্রন আছে, দেখো মানব দেহে বৃক্ক আছে কয়টা? বৃক্ক আছে 2টা। তাহলে একটা বৃক্ষের মধ্যে 10 থেকে 12 লক্ষ থাকে, তাহলে 2টা বৃক্ষের মধ্যে কত থাকবে? 20 থেকে 24 লক্ষ নেফ্রন কিন্তু আসলে আমার দেহের মধ্যে পাওয়া যায়। এবার জিনিস খেয়াল করো, এই যে নালী পথে আসলে বৃক্কের ভিতরে রক্তটা প্রবেশ করে, তাকে বলা হয় অ্যাফারেন্ট ধমনী। তাহলে এই ধমনীটার নাম হচ্ছে আমার অ্যাফারেন্ট অ্যাফারেন্ট ধমনী। এবং যে পথ
হতে দেখো গ্লোমেরুলাস হতে রক্তটা বের হয়ে যায় তার নাম হচ্ছে ইফারেন্ট ধমনী। তাহলে যে পথে রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করে তাকে বলি হচ্ছে আমরা এফারেন্ট ধমনী। আর যে নালী পথে গ্লোমেরুলাস থেকে আসলে রক্তটা বের হয়ে যায় তাকে বলি আমরা ইফারেন্ট ধমনী। এই যে দেখো, এইটা হচ্ছে আমার নেফ্রন। এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এটাই হলো আমাদের সেই নেফ্রন। এখানে এই যে পেয়ালার মতো যে অংশ দেখা যাচ্ছে এই অংশটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। দেখো যে পথে গ্লোমেরুলাসে বোম্যান্স ক্যাপসুল রক্ত প্রবেশ করতেছে তাকে বলা হয় এফারেন্ট আর্টারিওল বা ধমনী। আর যে পথে বের হয়ে যাচ্ছে ইফারেন্ট আর্টারিওল। আচ্ছা, নিকটবর্তী দেখো প্রক্সিমাল প্যাচানো নালিকা যেটা বোম্যান্স ক্যাপসুলের সাথে লাগানো থাকে। আর এখানে দেখো ইউ এর মতো যে অংশটা তাকে বলা হয় লুপ অফ হেনরি। এবং এইটা হলো ডিস্টাল প্যাঁচানো নালিকা বা দূরবর্তী প্যাঁচানো নালিকা। আর এইটা হচ্ছে আমার সংগ্রাহী নালী। ওকে, তাহলে এবার আমরা আলোচনা করব আসলে বৃক্ষের কাজ কি। বৃক্ষের কাজ আমরা এখনো পড়ি না, এখানে একটা যে পয়েন্ট লিখতে ভুলে গেছি সেটা হলো কি বৃক্ষের কাজ। বৃক্ষের আসলে কি কি কাজ আছে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে কিন্তু একটা কথা বারবার উঠে আসছে যে দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের করে দেওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে আসলে কি রেচন প্রক্রিয়া। ওকে, তাহলে এই নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ আছে দেহ থেকে বের করে দেয় কে বলে, বের করে দেয় হচ্ছে বৃক্ষ। তাহলে বৃক্ষের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানব দেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ আছে যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো আমার দেহ থেকে বের করে দেবে। ওকে, এরপর দেখো যে বৃক্ষ গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটা হলো আমাদের দেহে সারাদিন অন অ্যান্ড এভারেজে 1500 ml মূত্র তৈরি হয়। এবং এই মূত্রটা আমাদের মূত্রথলিতে গিয়ে যখন চাপ ক্রিয়েট করে তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। তো এই মূত্রের মাধ্যমে আসলে কি হয়, মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে ক্ষতিকর বজ্র পদার্থগুলো আসলে বের হয়ে যায় এবং এটা বের করতে সহায়তা করে কিন্তু বৃক্ষ। এরপর দেখো যে বৃক্ষের মাধ্যমে কিছু আয়ন যেমন সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, ক্লোরাইড বলো, এগুলোর পরিমাণটাও কিন্তু আসলে নিয়ন্ত্রণ করে আমাদের বৃক্ষ। এছাড়া মানব দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ, তোমরা জানো কিনা আমাদের দেহের ভিতর থেকে যদি রক্ত মানে মূত্র যদি বের না হয়ে যায়, সরি, মূত্র যদি অতিমাত্রায় বের হয়ে যায় তার মানে কি আমার দেহ থেকে অতিমাত্রায় রক্ত বের হয়ে যাবে, যদি অতিমাত্রায় পানি বের হয়ে যাবে। অতিমাত্রায় পানি যদি বের হয়ে যায় তাহলে আমাদের রক্তের গাঢ়ত্ব বা আয়তনটা কমে। আর রক্তের মধ্যে যদি আয়তন কমে যায় তাহলে আমাদের চাপের পরিমাণটাও কিন্তু আসলে কমে যাবে। তাহলে আহ আমার দেহের মধ্যে এখন বৃক্ষ যদি অতিমাত্রায় পানিটা যদি বের না করে দেয় তাহলে কিন্তু দেহের মধ্যে আমাদের রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকবে। আর একটা হলো অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। তাহলে আমি যদি বেশি বেশি যদি আমিষ জাতীয় খাবার খাই, শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম যে আমরা যদি আমিষ জাতীয় খাবারটা বেশি খেয়ে ফেলি তাহলে আমাদের মূত্রের মধ্যে অম্লতা বৃদ্ধি পাবে। এই অম্লতা যদি বৃদ্ধি পায় সেটাও কিন্তু মূত্রের মাধ্যমে বৃক্ষ বের করে দিবে, অতিরিক্ত অ্যাসিডের পরিমাণটা বের করে দিয়ে আমাদের স্বাভাবিক রাখবে। আবার যদি ক্ষারীয় পদার্থ কখন সৃষ্টি হবে, যদি শাকসবজি, রাফেস, ফলমূল যদি খাই তাহলে আমাদের মূত্রের মধ্যে ক্ষারীয় মূত্র তৈরি হয় বেশি এবং এই ক্ষারের পরিমাণটাও কিন্তু আসলে আমাদের বৃক্ষ মূত্রের সাহায্যে দেহ থেকে বের করে দিয়ে আমাদের স্বাভাবিক পর্যায়ে রাখবে। আরো এখানে ছিল মেন মেন কয়েকটা পয়েন্ট, আরো কিছু পয়েন্ট আছে তোমরা মূল বই থেকে আশা করি পড়লেই বুঝতে পারবা। এবার যাই হচ্ছে অসমো রেগুলেশন জিনিসটা কি। অসমো রেগুলেশন, তাহলে বৃক্ষের কাজ শেষ, এবার পড়বো হচ্ছে আমরা কি অসমো রেগুলেশন। দেখো, অসমো রেগুলেশন কথার অর্থ হচ্ছে দেহের মধ্যে পানির ভারসাম্য রক্ষা করা। তাহলে অসমো রেগুলেশন কথার অর্থ কি, অসমো অসমো রেগুলেশন, রেগুলেশন। অসমো কথাটা আসছে হলো অসমোসিস থেকে, আর রেগুলেশন কথার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে আমাদের দেহের মধ্যে যে অসমোটিক চাপটা তৈরি হবে এই চাপটা নিয়ন্ত্রণ করে আসলে অসমো রেগুলেশন। তবে সহজ কথায় যদি বলি যে অসমো রেগুলেশন জিনিসটা কি, অসমো রেগুলেশন হচ্ছে দেহের ভিতর দেহের ভিতর পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করা। দেহের ভিতর পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করা।
দেখো, সৃষ্টিকর্তা আমাদের জন্য কি একটা মেকানিজম দিয়ে রাখছে। যদি আমরা একটা চিন্তা করি, একটা ছোট্ট নিয়ামতের কথা চিন্তা করি, তাহলে সৃষ্টিকর্তার কিন্তু গুণগান গেয়ে শেষ করা যাবে না। তাহলে আমরা যদি অতিরিক্ত পরিমাণ পানি খেয়ে ফেলি, ধরো অনেক বেশি পরিমাণ পানি খেয়ে ফেলছি, তাহলে আমাদের দেহ থেকে বৃক্ষ কি করবে? বেশি বেশি মূত্র ত্যাগ করবে। কিন্তু এমন যদি হয় যে আমার দেহের ভিতরে প্রচন্ড পানির অভাব দেখা দিয়েছে, প্রচন্ড পানির অভাব দেখা দিয়েছে, অথবা কোনো মরুভূমিতে চলে গেছো, সেখানে কোনো পানি নাই, অথবা তুমি এমন একটা সিচুয়েশন আছে যেখানে তুমি পানি খেতে পারছো না, ঠিক ওই সময় কিন্তু বৃক্ষের একটা আছে পুনর্শোষণ প্রক্রিয়া, সে পানি নিয়ে এসে আমাকে আহ, দেহের ভিতর যে পানির ভারসাম্যটা আছে সেই ভারসাম্য কিন্তু নিয়ন্ত্রণ করবে। তাহলে এই অসমো রেগুলেশন করতে গেলে তোমাকে দুইটা পয়েন্ট অবশ্যই হাইলাইট করতে হবে। নাম্বার ওয়ান, যদি আমি অতিরিক্ত পরিমাণ পানি খেয়ে ফেলি, তাহলে বৃক্ষ আমার দেহের ভিতর থেকে অতিরিক্ত পানি বের করে দিয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আবার যদি আমি কম পরিমাণ পানি খাই অথবা পানির স্বল্পতা দেখা দেয়, আমার দেহের ভিতরে পানি ঘাটতি দেখা দেয়, তাহলে বৃক্ষ তার পুনর্শোষণ, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পুনর্শোষণ প্রক্রিয়ায় বৃক্ষের ভিতরে পানি এনে আমাদের দেহে পানির ভারসাম্য রক্ষা করে। আশা করি অসমো রেগুলেশন সম্পর্কে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। বাকি জিনিসগুলো এখান থেকে আসলে প্রশ্নটা আসে কি, অসমো রেগুলেশন কি 1 মার্কের জন্য? সেটা তো এক কথায় লিখলেই হবে যে দেহের ভিতরে পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে হচ্ছে অসমো রেগুলেশন। আর যদি বলে অসমো রেগুলেশন বলতে কি বোঝায়, বা অসমো রেগুলেশনে বৃক্ষের কি ভূমিকা আছে, তাহলে বইটা একটু পড়ে নিবা। আর মেন যে দুইটা কথা বললাম, এই দুইটা কথা কিন্তু অবশ্যই তোমার লেখার মধ্যে থাকতে হবে, তবেই তুমি কিন্তু মার্কস ক্যারি করতে পারবা। এবার দেখো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি বৃক্ষে পাথর। বৃক্ষে পাথর জিনিসটা কি? দেখো, কিডনির প্রদাহ, প্রস্রাবের সমস্যা, কিডনিতে পাথর হওয়া, এর মাঝে উল্লেখযোগ্য কিডনির রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া। যদি কেউ যদি কিডনিতে আক্রান্ত হয়, তাহলে তার শরীর ফুলে যাবে, তার প্রস্রাবের সাথে অতিরিক্ত পরিমাণে প্রোটিন যাবে, রক্ত মিশ্রিত রক্ত যাবে, জ্বালা পোড়া করবে, ঘন ঘন প্রস্রাব হবে। আচ্ছা, দেখো যে মানুষের কিডনিতে ছোট আকারের যে পাথর জাতীয় কোনো কিছু সৃষ্টি যদি হয়, তাহলে তাকে বলবো হচ্ছে বৃক্ষের পাথর। তাহলে মানুষের মূত্রনালীর মধ্যে যদি পাথরের মতো কিছু একটা সৃষ্টি হয়, তখন এই জিনিসটাকে বলবো আমরা হচ্ছে বৃক্ষের পাথর। এখন বৃক্ষের পাথর আসলে সবারই হতে পারে, বৃক্ষের পাথর সবারই হতে পারে। তবে বিজ্ঞানীরা গবেষণায় দেখেছে যে ছেলেদের আহ, এই কিডনি পাথরটা মেয়েদের থেকে একটু বেশি হয়। অর্থাৎ ছেলেদের বৃক্ষে পাথর হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ছেলেরা অ্যালকোহল অ্যালকোহল খায়, ড্রিঙ্কস পান করে, ধূমপান করে। ছেলেদের অনেক ধরনের বদ অভ্যাস আছে, যার কারণে আসলে ছেলেদের আহ বৃক্ষে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এছাড়াও আরো কিছু কারণ আছে। ধরো তুমি অতিরিক্ত পরিমাণ মানে বেশি কায়িক পরিশ্রম করবে না, তুমি মোটে কোনো পরিশ্রম করতেছো না, আবার তোমার শরীরের ওজনের পরিমাণটা বেড়ে গেছে, তাহলে তোমার কিন্তু আসলে বৃক্ষে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি আমিষ জাতীয় খাবারটা আমরা বেশি খাই, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার যদি আমি বেশি খেয়ে ফেলি, তাহলেও কিন্তু আমার বৃক্ষের ভিতরে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে। আহ বৃক্ষে পাথর এই বইয়ের ভিতরে সুন্দর করে দেয়া আছে, একটু পড়ে নিবা, আশা করি তোমরা এটা পারবা। এবার দেখো আমরা যে জিনিসটা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডায়ালাইসিস। আমরা কি পড়বো? ডায়ালাইসিস। ডায়ালাইসিস জিনিসটা কি? ডায়ালাইসিস হচ্ছে যদি আমার বৃক্কটা বিকল হয়ে যায় অথবা কাজ করতে অক্ষম। যদি বৃক্ক বিকল হয়ে যায় অথবা অকেজ হয়ে যায় বা কোনো রকম বৃক্ক কাজ করতে পারছে না, তখন বৈজ্ঞানিক উপায়ে আসলে রক্তটা পরিশোধন করতে হয়। খেয়াল করো, আমরা যে রেচন প্রক্রিয়া করতেছি, রেচন প্রক্রিয়ার মাধ্যমে আসলে কি হয়? রক্ত পরিশোধিত হয়, আমার দেহের ভিতরে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ গুলো আছে, এই বজ্র পদার্থ দেহ থেকে বের হয়ে যায়, আর বিশুদ্ধ রক্তটা আমার হার্টে ফিরে যায়। তাহলে বৃক্ষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ থেকে বের হতে পারবে না, মূত্র বের হতে পারবে না, কোনো পানি বের হতে পারবে না। খেয়াল করছো? তখন আমার শরীর এরকম ফুলিয়ে যাবে, আমাকে কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে, অথবা আমার কিডনি প্রতিস্থাপন করতে হতে পারে, অথবা ডায়ালিসিস হতে পারে, ডায়ালিসিস করা লাগতে পারে। তো ডায়ালিসিস হলো বৃক্ষ বিকল হলে
অথবা অকেজ হয়ে গেলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করার যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে আমার ডায়ালাইসিস। এবং ডায়ালাইসিস খুব ইন্টারেস্টিং ঠিক, দেখো যে ডায়ালাইসিস এটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস চিত্র। ডায়ালাইসিস এটা ডায়ালাইসিস বক্স, এই ডায়ালাইসিস ফ্লুইড, আর এখানে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থগুলো জমা হচ্ছে। এইটা হলো আমার নালী, যে নালীকে ধমনীর সাথে সংযুক্ত করা হয়েছে, আর একটা ধমনী আমার শিরার সাথে সংযুক্ত করা হয়েছে। তাহলে ডায়ালাইসিসের আসলে মেন থিমটা কি, আমি যে হাত থেকে আসলে এই দেখো যে হাত থেকে ব্লাড নিচ্ছিস, নিব কার মাধ্যমে, এটা তো ডায়ালাইসিস বক্স। এবং ডায়ালাইসিস বক্সের ভিতরে যে টিউব গুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ডায়ালাইসিস টিউব। মূলত এই ডায়ালাইসিস টিউবটা কার মতো কাজ করে, এই ডায়ালাইসিস টিউবটা আমাদের কৈশিক জালিকা মানে গ্লোমেরুলাস ছিল না, সেখানে 50টা কৈশিক জালিকা ছিল। সেই কৈশিক জালিকাগুলো প্রতিনিয়ত কি রক্ত ছাকে রক্ত ছাকে রক্ত ছাকে, এই রক্ত ছেঁকে ছেঁকে কি করে এরা বের করে দেয়। সো এখানে আসলে এই ডায়ালাইসিস টিউব গুলো মূলত গ্লোমেরুলাসের কাজ করবে, এর ভিতরে রক্ত ছেঁকে এই দূষিত পদার্থগুলো এখানে এসে জমা হবে, আর বিশুদ্ধ পদার্থগুলো বিশুদ্ধ রক্তগুলো আসলে আমার দেহে চলে যাবে। তাহলে আমরা যে হাত থেকে রক্তটা ডায়ালাইসিস টিউবে প্রবেশ করাবো, নিয়ে আসবো ধমনীর কাছ থেকে, নিয়ে আসবো কার কাছ থেকে, ধমনীর কাছ থেকে। তাহলে একটা হাতের ধমনী থেকে রক্ত নিব, এবং ডায়ালাইসিস টিউবে রক্তটা বিশুদ্ধ হয়ে সেই বিশুদ্ধ রক্তটাকে আমরা ওই হাতেরই, ওই একই হাতের শিরার মাধ্যমে দেহে প্রবেশ করাবো। দেখো ধমনীর মাধ্যমে অনেক বেশি রক্ত আসে, উচ্চ গতিতে রক্ত প্রবাহিত হয়, আর শিরার ভিতর দিয়ে খুব ধীর গতিতে কিন্তু রক্ত আমার দেহের ভিতরে প্রবেশ করে। তাহলে এখানে একটা মেকানিজম আছে, সেই মেকানিজমটা কি, রক্ত আসতেছে বেশি, শরীরে যাচ্ছে কম। মানে শরীর থেকে ডায়ালাইসিস বক্সে অনেক বেশি বেশি রক্ত আসতেছে, কিন্তু যাচ্ছে কিন্তু কম। তাহলে আসতেছে বেশি, যাইতেছে কম, মাঝখানে একটা চাপ হবে কিনা, এই যে ব্যাপন চাপ, এই চাপের কারণেই কিন্তু আসলে এখানে, যেহেতু এইগুলো বৈষম্য ভেদ্য, আমাদের ডায়ালাইসিস টিউব গুলো হচ্ছে বৈষম্য ভেদ্য, যার কারণে এখানে এই চাপের ফলে কিন্তু নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ গুলো আছে, সেই বজ্র পদার্থ গুলো ডায়ালাইসিস ফ্লুইড এর মাধ্যমে সেটা যাবে কোথায় বলতো, এই যে নাইট্রোজেন যে চেম্বারটা আছে, এই বজ্রপত্র রাখার যে চেম্বারটা আছে, সেই বক্সের মধ্যে কিন্তু গিয়ে জমা হবে। তোমরা একটু এই বাস্তব চিত্র দেখো, যে একজন ব্যক্তিকে আমাকে, এইটা হচ্ছে ডায়ালাইসিস সেই মেশিন, যে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত বিশুদ্ধ করা হয়। তো এখানে একজন ব্যক্তি দেখো রক্ত দিচ্ছে, তো তার কিন্তু ধমনী থেকে আসলে রক্তটা আমার ডায়ালাইসিস টিউবে যাচ্ছে, এবং ডায়ালাইসিস টিউব থেকে ঘুরে আবার শিরার মাধ্যমে তার দেহের ভিতরে রক্তটা প্রবেশ করছে। তাহলে এটাই ছিল হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়ার মূল থিম, যে আমার রক্তটা আসবে কই থেকে, বলে রক্ত আসবে যে হাতের ধমনী থেকে, আবার বিশুদ্ধ হয়ে শিরার মধ্যে রক্তটা প্রবেশ করবে। আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পারছো। যদি এই যে ডায়ালাইসিস, এটা কিন্তু 4 মার্কের জন্য আসে পরীক্ষায়। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে বৃক্ষের চিহ্নিত চিত্র আসে 3 মার্কস, নেফ্রনের গঠন আসে চিহ্নিত চিত্র সহ 3 মার্কস। এরপর এখান থেকে ডায়ালাইসিস, ডায়ালাইসিস আসে হলো 4 মার্কের জন্য। এছাড়াও অসমো রেগুলেশন কি 1 মার্কের জন্য, বৃক্ষে পাথর কেন হয়, বৃক্ষে পাথর কি 1 মার্কের জন্য আসে, বৃক্ষের কাজটা খুব একটা আসে না, আসে রেচন জিনিসটা কি, নেফ্রন কি, ইউরোক্রোম জিনিসটা কি। সো এই অধ্যায়ে সিলেক্টিভ কিছু প্রশ্ন আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে এখানে আর একটা জিনিস আছে, যে ডায়ালাইসিসের পরে আর একটা পয়েন্ট দেখবা, যে প্রতিস্থাপন। ডায়ালাইসিসের পরে আর একটা জিনিস আছে কি, প্রতিস্থাপন। এখন কথা হলো যে আমার বৃক্ষ যদি বিকল হয়ে যায় অথবা বিকলাঙ্গ হয়ে যায়, তাহলে আমি 2টা উপায়ে রক্ত পরিশোধন করতে পারি। একটা তো ডায়ালাইসিসের মাধ্যমে বললাম, যে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমি রক্ত বিশুদ্ধ করতে পারবো। আর একটা হলো প্রতিস্থাপন, অর্থাৎ অন্য একজনের বৃক্ষ নিয়ে এসে আমার দেহে পার্মানেন্ট ভাবে বসিয়ে সম্পূর্ণভাবে এই বৃক্ষের যে সমস্যা ছিল সেখান থেকে মুক্ত পেতে পারি। তবে এর জন্য কিন্তু শর্ত আছে। আমি চাইলেই কি অন্যজনের কাছ থেকে বৃক্ষ নিয়ে এসে আমি প্রতিস্থাপন করতে পারবো? পারবো না। যদি আমার টিস্যুর সাথে তার টিস্যুটা ম্যাচ না করে, তাহলে কিন্তু আমি বৃক্ষ নিতে পারবো না। তবে নিকট আত্মীয় যারা আছে, বাবা মা ভাই বোন, এদের সাথে কিন্তু সহজে টিস্যু ম্যাচ করে যায়। তো এখান থেকে একটা প্রশ্ন আছে, যে প্রতিস্থাপন ডায়ালাইসিস অপেক্ষা উত্তম।
অর্থাৎ প্রতিস্থাপনটা ডায়ালাইসিস অপেক্ষা উত্তম। কেন ডায়ালাইসিস অপেক্ষা উত্তম? ডায়ালাইসিস প্রত্যেক সপ্তাহে একবার করা হতে পারে, প্রত্যেক মাসে ৩ বার ৪ বার করা লাগতে পারে। এতে কি হবে? এতে তোমার টাকা ব্যয় হবে, অর্থ ব্যয় হচ্ছে, তোমার পরিশ্রম হচ্ছে, মানসিক একটা প্যারা যাচ্ছে। বাট তুমি যদি কোনো একটা ভাবে প্রতিস্থাপন করতে পারো তাহলে তুমি কিন্তু পার্মানেন্ট ভাবে সুস্থ হয়ে যাচ্ছ। এই জন্য বলা হয় যে ডায়ালাইসিস অপেক্ষা প্রতিস্থাপন উত্তম। আশা করি এই বায়োলজির এই অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া চ্যাপ্টারটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আহ, এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।